আপনারা এটিএন নিউজ দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। দর্শক, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আবার উত্তপ্ত হয়ে উঠছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। দলীয় প্রধানের অনুপস্থিতিতে নির্বাচনকে ঘিরে বিএনপির অবস্থান দুর্বল বা ঢিলেঢালা, এমনটা মনে করছে সাধারণ মানুষ। আবার রাজনৈতিক ময়দানে নতুন হিসাব এনসিপি জোট গঠন করেছে, সঙ্গে 8 দলীয় ইসলামী জোটও সক্রিয় হয়েছে। এদিকে নির্বাচন ঘনিয়ে এলে দেশে উত্তেজনা বাড়ছে, সংঘাতের ভাষা যেন আরও তীব্র হয়ে উঠছে। মানুষ প্রশ্ন করছে, এই রাজনৈতিক অস্থিরতার শেষটা আসলে কোথায়? সামনে থাকা নির্বাচন কি জাতির ভাগ্য বদলাবে, নাকি আবারও অনিশ্চয়তা বাড়াবে? আজকের আলোচনায় আমরা রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে সাধারণ মানুষের ভাগ্য কোন দিকে যাচ্ছে সেটা খুঁজে দেখার চেষ্টা করব। আমাদের সঙ্গে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আজকে একজন অতিথি আছেন, একটু শুরুতেই তার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আছেন কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জগলুল আহসান, এসইউপি পিএসসিজি, ভূ রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে আমি এই হ্যাপেনিং পয়েন্টের দর্শক এবং আপনাদের সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং এটি অনেক পুরনো একটা প্রোগ্রাম, এটা যেটাতে আমি অনেকদিন যাবৎ কথা বলছি আর কি, সেজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ আপনি এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের হ্যাপেনিং পয়েন্টের বিষয় আজকে আমরা নির্ধারণ করেছি বিএনপি জামাত ও জোট রাজনীতির টানাপোড়েন। আমরা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কথা বলবো, তারেক জিয়ার প্রত্যাবর্তন, এই বিষয়গুলো আসবে। তবে তার আগে একটু যে বিষয়টা আনতে চাই, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, এই বিষয়গুলো নিয়ে একটু আমার জানার আছে। এই যে রাজনৈতিক দোলাচল, এই রাজনৈতিক দোলাচলের মধ্যে অর্থনীতি, কর্মসংস্থান এবং নিরাপত্তা, এসব কোথায় দাঁড়িয়ে আছে? মানুষ কি রাজনীতির কাছে আসলে বন্দী হয়ে পড়েছে? আমি আপনাকে ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো যে আপনি একটি খুব আমার পছন্দের একটা এরিয়াতে প্রশ্ন করেছেন। এই যে এতদিন যাবৎ আলোচনা করি আমরা, বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন টিভিতে আলোচনা হয়, এগুলো কিন্তু হচ্ছে এলিট শ্রেণীর পাওয়ার স্ট্রাগল। সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন কোথায় হয়েছে? আমি নিজেও রাজনীতি করি, সাধারণ মানুষের কাছে যাই। ওই সারিয়াকান্দির আমার চর এলাকার যে সাধারণ মানুষ, তাদের 21,000 একর জমি সেই পার্শ্ববর্তী জেলার আওয়ামী ফ্যাসিস্ট নেতা নিয়ে গিয়েছিল, সেই জমি কিন্তু এখনও উদ্ধার হয়নি। সেই মাঝির ভাগ্য কিন্তু পরিবর্তন হয়নি। আমি সেনাবাহিনী থেকে এসেছি, এই যে আমার অবসরপ্রাপ্ত সাধারণ সৈনিকেরা 1 র্যাঙ্ক 1 পে, এটা নিয়ে আন্দোলন করে যাচ্ছে দীর্ঘদিন ধরে, তাদের কথা কিন্তু কেউ শোনে না, ওগুলো নিয়ে আলোচনা হয় না। তো আপনি যেটা বলছিলেন যে এই যে পাওয়ার স্ট্রাগলে যে সবাই দেখছি আমি একটা ঘোরের ভেতরে আছে, রাজনৈতিক দল বলেন, তারা ক্ষমতায় কিভাবে যাবে এবং নেতা নেত্রী বা বিভিন্ন যারা আছেন তারা কিভাবে এমপি মন্ত্রী হবেন, এই ধরনের একটা দৌড় বা ঘোরের ভেতরে সবাই আছে। সাধারণ মানুষের ভাগ্যের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। আমরা 24শে যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে প্রত্যাশা নিয়ে এত তাজা প্রাণ ঝরে গেল, তার পরবর্তীতে আমরা একটা আশা করেছিলাম যে এতদিন পরে হয়তো কিছু হবে, কিন্তু কিছুই হয়নি। আপনি যে কর্মসংস্থানের কথা বললেন, এখনও বেকার রয়ে গেছে। আপনি অর্থনৈতিক কর্মকাণ্ডের কথা বলেন, সেগুলো স্থবির হয়ে আছে। তো সাধারণ মানুষের কিন্তু কোনো পরিবর্তন আমি দেখছি না। তো আশা করব যে যারা নেতৃত্বে আছেন বা যারা এই পাওয়ার স্ট্রাগল নিয়ে চিন্তিত, রাজনীতি অবশ্যই ইম্পর্টেন্ট একটি ফ্যাক্টর, বাট আমার কথা হচ্ছে যে আন্তন চেখবের সেই কথাটাই আমরা বলবো, আমরা ঈশ্বর বা ওই বড় বড় ধারণা বা কথা বাদ দিয়ে আমরা মানুষের কথা বলি। সো ওই সাধারণ মানুষদের কথা যেন আমরা চিন্তা করি এবং আমাদের স্ট্রাগল থেকে যেন তাদের উত্তরণ হয়, তাদের ভাগ্যের উত্তরণ হয়, সেটাই প্রত্যাশা সবার কাছে। আচ্ছা, রাজনীতিবিদদের কথা যদি বলি, তারা নিজেদের ক্ষমতার হিসাব করছে। তাদেরই ক্ষমতার হিসাব কষার পাশাপাশি সাধারণ মানুষের ভাগ্যটা এই বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আপনার কি মনে হয় যে কোন দিকে যাচ্ছে? অস্থিরতা থেকে যদি ভালো কিছু হয় তাহলে আমি বলবো যে এটা ভালো কিছু সৃষ্টির বা ভালো কিছুতে উত্তরণের প্রসব বেদনা বলবো। কিন্তু সেটা যদি না হয়, সে আগের গতানুগতিক রাজনৈতিক যে প্রক্রিয়া ছিল, যেভাবে সাধারণ মানুষকে শোষণ করে বা সাধারণ মানুষের কথা বলে নিজেদের ভাগ্য উন্নয়ন করা হতো, যে রাজনৈতিক প্রক্রিয়া, সেটাই যদি আবার এস্টাবলিশ হয় তাহলে খুব দুঃখজনক হবে। এবং আমার কথা হচ্ছে যে সেটা যেন আর না হয়, সেটাই আমাদের প্রত্যাশা। সেই রাজনীতি আমরা আসলে দেখতেও চাই না, আমরা দেখতে চাই না, কিন্তু আমরা কি সেদিকে যাচ্ছি? মানে আমি তো গ্রাসরুট লেভেলে, আমি সেনাবাহিনীতে ছিলাম, আমার রাজনীতির প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে যাওয়ার সময়টা খুব কম সময় হলেও আমি যে জিনিসটা দেখেছি যে গুণগত পরিবর্তনের হয়নি, যে কালচারাল চেঞ্জটা দরকার রাজনীতিতে,
সেটা কিন্তু নেই। যেমন আমার এলাকার কথা বলি যে ওই বালির উত্তোলনের কারণে পার ভেঙে যায়, সাধারণ মানুষ সাফারার হয়, এবং যে বালি উত্তোলন করে তার নাম বলছি না আমি, যে লিডার, সেই কিন্তু আবার রাজনৈতিক নেতা। তো এই প্রসেসটা তো মানে তাহলে আর কোনো পরিবর্তন হলো এই না। প্রসেসিং থেকে আমরা বের হতে পারছি বের না। হতে পারছি না কেন? সাধারণ মানুষকেও দাঁড়াতে হবে। আমি এটা নিয়ে ডাক দিয়েছিলাম, কিন্তু ওই মানুষের একটা ভীতি আছে, তারাও এখনও কনফিডেন্ট না যে আসলে পরিবর্তন হবে কিনা। কারণ ওই রাজনৈতিক নেতা বা সেই গোষ্ঠীর এগেনস্টে যদি তারা দাঁড়ায়, পরবর্তীতে তারা সাফারার হবে, এই জন্যই হয়তো সাহস পাচ্ছে না, ভয়, তো মানুষও ভয়। কনফিডেন্স পাচ্ছে না। সো এটা নেতাদেরকেই এই সাংস্কৃতিক বা কালচারাল চেঞ্জ যে পলিটিক্সে, সেটা এনশিওর করতে হবে এবং দেখাতে হবে, তা নাহলে কিন্তু কিছুই হবে না। আচ্ছা, জানছিলাম এবার একটু আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে অসুস্থ, কিন্তু এখন তার যে অসুস্থতা আমরা শুনছি কখনো ভালো কখনো খারাপ, আমরা তার আরোগ্য কামনা করছি। তার যে এই অসুস্থতা, এই অসুস্থ থাকার ফলে কি বাস্তবে কি নেতৃত্ব সংকটে পড়ছে বিএনপি, বা পড়বে বলে আপনি মনে করছেন? বিএনপি নেতৃত্বের সংকটে পড়বে একটু। তো আপনি যদি এটাকে ব্যাকে যেতে হবে, 2001-11 সরকারের সময় যখন একটা পলিসি ছিল -2 বা অন্যান্য চক্রান্ত, সেটা করে বিএনপি বা আমাদের নেতা তারেক রহমানকে বিদেশে পাঠানো হয়েছে, তাই না? তো সেই সময় আমি সেনাবাহিনীতে ছিলাম। তো আপনি এগুলো সম্পর্কে যদি তখন মওদুদের লেখা বই, যেটা হচ্ছে যে 111 নিয়ে উনি দুটো বই লিখেছেন, এবং ওই সময় আমেরিকান যে অ্যাম্বাসেডর ছিলেন যে মরিয়টি, তার বার্তাগুলো যদি পড়েন তাহলে এই চক্রান্ত সম্পর্কে জানবেন। এখানে একটা প্রশ্ন আমি করতে চাই যে কোন আইনে আছে আমাদের দেশে যে আপনি অপরাধ করলে আপনাকে বিদেশে, এখন কি ব্রিটিশ আছে নির্বাসনে পাঠানো, সেটা তো নেই। এবং কোন আইনে আছে যে রাজনৈতিক অধিকার, মানে ধরেন যে একজন নাগরিককে রাজনীতি থেকে বিরত রাখা হবে, এগুলো কিন্তু নেই। আবার কোন আইনে আছে যে অপরাধ করলে আপোস করে বিদেশে পায়? আইন তো সবার জন্য প্রযোজ্য হয়। সো দেয়ার ইজ এন এলিমেন্ট অফ কনস্পিরেসি, আপোস। এবং এই সরকারেও দেখেন মানে ধোয়াটে একটা ভাব রয়ে গেছে। তাকে ট্রাভেল পাস দেওয়া হবে, পাসপোর্ট কেন দেওয়া হবে না? উনি আসলে সর্বোচ্চ নিরাপত্তা দিবে বলা হচ্ছে, কিন্তু সর্বোচ্চ নিরাপত্তার ডেফিনেশনটা কি, সেটা কিন্তু অনেক আমি পরে অ্যানালাইসিসে বলছি আর কি। তো এইখানে একটা মানে এই তত্ত্বাবধায়ক এই ইন্টারিম গভর্নমেন্টটা যে খুব ক্লিয়ারলি কিছু বলছে তা কিন্তু বলছে না। যদি ওরকম কোনো চুক্তি হয়ে থাকে, তাহলে এটা রাষ্ট্রের কোন প্রতিষ্ঠানের কাছে দেওয়া হয়েছে? আদালতের কাছে দেওয়া হয়েছে, নাকি এটা ডিজিএফআই এর কাছে দেওয়া হয়েছে, নাকি বিদেশি কোনো সংস্থার কাছে দেওয়া হয়েছে? রাষ্ট্র পরিষ্কার করুক এটা। না হলে তো যখন দেয়ার ইজ নো ট্রান্সপারেন্সি, দেয়ার ইজ এ ডেঞ্জার, অন্য একটা চক্রান্তের ব্যাপার দেখা যায়। এটা কি তাহলে তারেক রহমানকে দেশে আসতে, মানে নিরাপদে আসতে দেয়া বা এখানে নিরাপত্তা নিশ্চিত না করার পেছনেও অনেক কিছু ঘটনা রয়ে গেছে? তাহলে এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। আবার অনেকেই বলবে যে তারেক রহমানের নিরাপত্তা, ইনকিলাবে দেখলাম 100% নিরাপত্তা নিশ্চিত করেছে। তো আমি কিছু ডাটা বলি আপনাকে, যে সাউথ এশিয়া হচ্ছে 75% পলিটিক্যাল অ্যাসাসিনেশন এখানে হয়েছে। এটা হচ্ছে আপনি ইন্দিরা গান্ধী বলেন, আপনি বেনজির ভুট্টো বলেন, আপনি বন্দর নাইকে বলেন, বেনিংটনে বলেন, এগুলো কিন্তু সব পলিটিক্যাল অ্যাসাসিনেশন। দিস ইজ এ মানে ফার্টাইল গ্রাউন্ড ফর পলিটিক্যাল অ্যাসাসিনেশন এই সাউথ এশিয়া। কাজে এদিক দিয়ে তো একটা রিস্কটা রয়ে গিয়েছে। এবং আপনি যদি পলিটিক্যাল অ্যাসাসিনেশনের হিস্ট্রি স্টাডি করেন, 85% পলিটিক্যাল অ্যাসাসিনেশন হয়েছে যখন পলিটিক্যাল ট্রানজিশন হয়েছে। এই যে আমাদের দেশে যেটা হয়েছে আর কি, এখন একটা অভ্যুত্থান পরবর্তী একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে, একটা ট্রানজিশন পিরিয়ড। এখানে কিন্তু যারা এই ট্রানজিশন করার অথরিটি ইতিহাসে কিন্তু আছে, তারাও চক্রান্তে জড়িয়ে যায়। তো এই জন্য আমি বললাম যে আসলে তাকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারটা যেটা বলা হচ্ছে, এটাও কি একটা ট্র্যাপ কিনা, সেটাও চিন্তা করতে হবে। সেটাই আমরা চিন্তা করব। এবং আমরা আরো যেটা বিভিন্ন রাজনৈতিক দলের জোট রাজনীতিতে টানাপোড়েন, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের একটা বিরতি সময় যদি আসতে দেওয়া না হয়, তাহলে তো একটা নেতৃত্বের মধ্যে মানে বিএনপিকে একটা নেতৃত্বের কাছে ফেলা হবে। বাট আমি মনে করি বিএনপি একটা অনেক পুরনো দল, এবং এখানে নেতৃত্বের কালচার যেটা আছে, পরবর্তী নেতৃত্ব তৈরি করা, সেই কালচারও রয়ে গেছে। সো এটা হয়তোবা বিএনপি সেটা কাভার করবে। কিন্তু এটা ভেরি আনফর্চুনেট হবে যে যদি তারেক রহমানকে এরকম চক্রান্ত বা নিরাপত্তাজনিত কোনো কারণে দেশে আসতে না দেওয়া হয় এবং তাকে রাজনীতি করার অধিকার দেয়া না হয় আর কি। সেই বিষয় নিয়ে আপনার আরো মতামত বা আরো কিছু বলার থাকলে আমরা সেটা অবশ্যই শুনবো। আমাদের একটা বিরতির সময় হয়েছে। দর্শক, হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আছি, অতিথিকে নিয়ে বিরতির পরে আবারও ফিরে আসছি, সাথেই থাকুন।
পর ফিরে এসে কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জগলুল আহসান, এসইউপি পিএসসিজি, ভূ রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক। স্যার, যাওয়ার আগে যে বিষয়টি নিয়ে আপনি কথা বলছিলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের বিষয়ে, যদি তারেক জিয়া আসতে না পারে সেক্ষেত্রে আসলে তারেক রহমান যদি আসতে না পারে সেক্ষেত্রে তাদের রাজনীতিতে ইন্টারনাল কোনো রকমের প্রভাব পড়বে কিনা, বা তাদের রাজনীতিটা আসলে কোন দিকে মোড় নিতে পারে? প্রথমে আমি বলবো আসতে পারবে না কেন, নাগরিক হিসাবে, এদেশের নাগরিক হিসাবে তার আসার অধিকার আছে এবং তিনি অবশ্যই আসবেন এবং উনি দলের নেতৃত্ব নেবেন, আমি সেটাই আশা করি। বা কোনো চক্রান্ত বা কোনো কারণে যদি উনি আসতে না পারেন, অবশ্যই দলের আমাদের যে সিনিয়র নেতৃত্ব আছেন যারা, তারা অবশ্যই সেই স্ট্র্যাটেজি বা কৌশল নির্বাচন করবেন। এবং বিএনপি একটি পুরনো দল, শক্তিশালী দল এবং বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী, কোনো চক্রান্তের রাজনীতিতে বিশ্বাসী না। এবং এই পলিটিক্যাল আইডিওলজি বা ফিলোসফি যেটা বিএনপি ফলো করে, তার একটা নিজস্ব স্ট্রেংথ আছে। এবং এই স্ট্রেংথে এত চক্রান্ত হয়েছে, তাকে কিন্তু পারেনি, ধ্বংস করতে পারেনি, টিকে আছে এবং বহাল তবিয়তে ফিরে এসেছে। আওয়ামী লীগ গত 17 বছর কী না করেছে, তাই না? যে একজনকে বিদেশে পাঠিয়ে দেওয়া, তারেক রহমানকে, বেগম জিয়াকে কারাগারে প্রেরণ এবং বিএনপির অসংখ্য নেতা কর্মীর বিরুদ্ধে জেল জুলুম সব কিছু করেছে। তারপরেও বিএনপি এসেছে এবং ইট উইল সারভাইভ। এবং এদের নেতৃত্ব এবং কৌশলেই তারা যে নির্ধারণ করবেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, সেভাবে এটা আগাবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা আচ্ছা, এবার একটু জামাত বিএনপির এই বিষয়টা একটু কথা বলবো, যে জামাত বিএনপি নিজেদের মধ্যে এখন দেখা যাচ্ছে উত্তপ্ত বাক্য বিনিময় করছে। গত 15 বছরের হিসাব যদি করি, গত 15 বছর তো একজোটেই তারা ছিল। এর ভিতরে কি আসলে নতুন রাজনীতির কোনো বার্তা আছে? আচ্ছা, আমি এটা বলবো যে জামাত হচ্ছে পলিটিক্যাল ইসলাম ধারার রাজনীতি করে, আর বিএনপি হচ্ছে জাতীয়তাবাদী রাজনীতি। দুটোর কিন্তু পলিটিক্যাল আইডিওলজিতে মিল নেই, কৌশলগত কারণে হয়তো ছিল তারা একসাথে, ঠিক আছে। আর পলিটিক্যাল ইসলাম নিয়ে আমার কিছু পার্সোনাল রিজার্ভেশন আছে, যে এটা শুরুই হয়েছে 3 খলিফা খুনের মধ্য দিয়ে, ঠিক আছে। তো এখানে যদিও দেখানো হয় যে ইসলামিক আইডিওলজি বা তারা ক্ষমতায় আরোহণের জন্য তারা যে কোনো কিছু করতে রাজি। যেমন ধরেন যে আপনি সনাতন ধর্মের 2 জনকে বা 3 জনকে নমিনেশন দেওয়া হচ্ছে, হ্যাঁ। তো এটা কোন ইসলামিক পন্থায় আছে আমি জানি না। তারপর পিয়ার পদ্ধতি, এটাও কি আসলে শরিয়া আইন বা কোনো আইনে আছে কিনা আমি জানি না, সবই হচ্ছে কৌশল। তো এখন যেটা হচ্ছে, আওয়ামী লীগ যখন কোণঠাসা হয়ে গিয়েছে বা চলে গিয়েছে, একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে। ভ্যাকুয়াম ক্রিয়েট হওয়ার ফলে কি হয়েছে, যে তারা এখন ক্ষমতায় আরোহণের জন্য স্বপ্ন দেখছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু থ্রেটও দিয়েছে যে ভোটে না পেলে তারা অন্যভাবে, যে কোনোভাবে হোক ক্ষমতায় যাবে। এবং এ ধরনের র্যাডিক্যাল ইসলামিক বা রিলিজিয়াস ফান্ডামেন্টালিস্ট গ্রুপ বা রাজনীতি যারা করে, তারা ধরেন যে লেফট স্ট্র্যাটেজি, রাইট স্ট্র্যাটেজি এবং মাস স্ট্র্যাটেজি আছে। সেই মাস স্ট্র্যাটেজিতে জামাত প্রশাসন বলেন, সেনাবাহিনী বলেন, আপনি পুলিশ বলেন বা অন্যান্য জায়গায় বলেন, বিভিন্ন জায়গায় তাদের মানে রিপ্রেজেন্টেটিভকে অলরেডি প্লেস করে ফেলেছে। যা তারা যেটা করে, একটা প্যারালাল গভর্নমেন্ট করে, গভর্নমেন্টের পাশাপাশি, সেটাতে তারা অনেক দূরে এগিয়ে গিয়েছে। এই জন্যই তারা এখন খুব ভোকালি এবং স্ট্রংলি বলছে যে যে কোনোভাবেই হোক। এবং একজন আপনি দেখেছেন নেতা বলেছে যে পুলিশ আমার কাছে আসবে, প্রশাসন আমার কাছে আসবে। এটা তো মানে কোনো গণতান্ত্রিক পন্থা হতে পারে না। সো তারা সেই এবং আরেকটা রিপোর্টও আছে যে ইরান স্টাইলে ইসলামিক রেভলিউশন ওরকম কিছু একটা করতে পারে কিনা। তো এই জন্যে তারা এখন নিজেরাই ভাবছে যে তারা ক্ষমতায় চলে আসবে বা ক্ষমতা দখল করবে। সেখানে বিএনপিকে তারা একটা অপোনেন্ট হিসেবে, যেহেতু আওয়ামী লীগ নেই, তারা অপোনেন্ট হিসেবে নিয়েছে। তো এই জন্য এটা হচ্ছে, যেহেতু তাদের আইডিওলজিক্যাল মিল নেই, এই জন্য তারা এখন সুযোগ, এই স্পেস ভ্যাকুমটাতে তারা নিজেদের সেই শক্তি বা গোপন পন্থা বলেন বা শক্তি প্রদর্শন বলেন বা ওই প্যারালাল গভর্নমেন্ট যেগুলো বললাম, সেগুলো দিয়ে বিভিন্নভাবে তারা বিএনপিকে আক্রমণ করার চেষ্টা করছে আর কি। আচ্ছা, এবার একটু এনসিপি নতুন জোট গঠন করেছে। এনসিপির এই জোটের রাজনীতি কি আগামী নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করবে, নাকি এটিকে আমরা শুধু চাপ রাজনীতি বলবো? খুব আশা করেছিলাম 2024-এর পরে যে না, এই ইয়াং নেতৃত্ব আসছে, আমাদের যে পুরনো যে ঘুণে ধরা রাজনীতি বা যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি আছে, সেগুলো থেকে আমরা বেরিয়ে আসবো এই নতুন নেতৃত্বের উপর ভিত্তি করে। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি তারা
যা করেছে সেটাতে কিন্তু সেই প্রচলিত রাজনীতির একটা এক্সটেনশনই দেখা যাচ্ছে। তাদের কাছে যে প্রত্যাশা সেটা আমরা পাইনি। এবং চাঁদাবাজি বলেন, সেই যে বিভিন্ন যারা বিজনেস অর্গানাইজেশন বা যারা ইকোনমিক সেই জায়ান্ট, তাদের কাছ থেকে চাঁদা নেওয়া, এই একই ধারাতে তারা চলে গিয়েছে। সো এই বিপ্লব বলেন বা অভ্যুত্থান বলেন, সেটা তার মানে ওই আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। তো তারা এখন যেটা করছে, তাদের বিভিন্ন জোট করতে পারে, কারণ তাদেরও তো ওই ক্ষমতায় যাওয়াটাই তাদের পরিবর্তনের চেয়ে ক্ষমতায় যাওয়াটাই তাদের উদ্দেশ্য মনে হচ্ছে। রাজনৈতিক দল গঠন করেছে, সেখানেই তাদের প্রথম ফল হয়েছে আমি মনে করি। ঠিক আছে, তারপরে ৭১-এর সাথে একটা বিরোধ, সেটাও দেখিয়েছে, এটাও স্ট্র্যাটেজিক রিজন আছে। তো আমি মনে করি তাদের কাছ থেকে খুব একটা ভালো কিছু প্রত্যাশা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। তো ভবিষ্যতে দেখতে পাবো কিনা, পাবো আশা করি, কারণ তাদের এখনো ওরকম বয়স হয়নি, বা তারা তরুণ আছে এবং তাদের মোরাল বা ইথিক্স স্ট্রং হওয়ার কথা। তো তারা যদি নতুন কিছু দেখাতে পারে অবশ্যই আশা করি। বাট এখন পর্যন্ত আমি যেটা দেখেছি, তারা ইভেন লোকাল লেভেলেও তারা যে ওরকম খুব একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পেরেছে তাদের ব্যতিক্রমী কর্মকাণ্ডের মাধ্যমে, সেটা কিন্তু আমরা দেখিনি। আচ্ছা, আমাদের হ্যাপেনিং পয়েন্টের সময় আসলে একদমই শেষের দিকে। তারপরও যেতে যেতে একটা কোশ্চেন আপনাকে করে যেতে চাই। এত জোট, এত বিরোধ, এত অভিযোগ, এর মধ্যে কি আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন আশা করতে পারি, বা এটা সম্ভব কি? এখন পর্যন্ত যদি আপনি যে ধরনের সিমটম দেখছেন, মানে পলিটিক্যাল প্লাস্টিসিটি বলে একটা কথা আছে, হ্যাঁ, যে এত বেশি রাজনৈতিক কর্মকাণ্ড, এত বেশি মানে এজেন্ডা, এত বেশি এই বিচার বা এগুলো কি এই সময়ের মধ্যে ধারণ করে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব কিনা, এই ব্যাপারটাতে আমি মানে একটু সন্দেহ প্রকাশ করছি। মানে কি ইচ্ছা করেই করা হচ্ছে কিনা, কারণ অনেক কিছু আছে যেগুলো মানে আনা হয়েছে একটা কম সময়ের মধ্যে, যেটা বললাম যে এই প্লাস্টিসিটিতে এটা ধারণ করতে পারবে কিনা, এই ব্যাপারটাতে আমার সন্দেহ রয়ে গেছে। বাট অবশ্যই একটা নির্বাচন হওয়া উচিত, এবং রাজনৈতিক উত্তরণের মাধ্যমে একটা রাজনৈতিক সরকারই অনেক কিছু সমাধান করতে পারে, এবং তার একটা জনগণ তার পেছনে থাকে, যেটা ইন্টারিম গভর্নমেন্টের নেই, এবং তাদের রাজনৈতিক দায়বদ্ধতাও নেই, জনগণের কাছেও দায়বদ্ধতা নেই। এবং আপনি জানেন যে এই বাংলাদেশ, এখানে কিন্তু একটা জিও স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং ইন্ডিয়ান ওশন কেন্দ্রিক যে মানে সুপার পাওয়ার বা চায়না ইন্ডিয়া, এদের যে জিও স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, সেটাও কিন্তু আমাদের এই ডোমেস্টিক রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমাদের আসলে আরো কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু আসলে সময় আমরা তো এই সবগুলো মিলিয়েই আমরা আশা করি যে একটা রাজনৈতিক সরকার আসবে, এবং বিদেশি বা দেশীয় যে যত শক্তি আছে সবগুলোকে নিয়ন্ত্রণ করবে। আমাদের আশা থাকবে সাধারণ মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের ভাগ্য উন্নয়নের চিত্রটা দেখতে পারবে। আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন দর্শক এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সঙ্গেই থাকবেন।